নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব আইডিএফসি ফার্স্ট ব্যাংক নিয়ে। কিছুদিন আগে আইডিএফসি ব্যাংকের Q2 রেজাল্ট চলে এসছে। আইডিএফসি ফার্স্ট ব্যাংকের Q2 রেজাল্ট প্লাস তাদের কনকল এবং আগের গাইডেন্স মানে ফিউচার আউটলুক নিয়ে আমরা আলোচনা করব। তারপর সবাই জানেন যে আইডিএফসি ফার্স্ট ব্যাংক মোটামুটি 2023, 2024 যে ইয়ারগুলো দেখেন, এটা কিন্তু অলমোস্ট প্রতিটা কোয়ার্টারে 20%, 25% করে কন্টিনিউয়াসলি লোন বুক গ্রোথ করে যাচ্ছিল। সিএসবি ব্যাংক আর আইডিএফসি ব্যাংক, এই দুটো ব্যাংক, সিএসবি ব্যাংক আর হচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক, এই দুটো ব্যাংক কিন্তু কন্টিনিউয়াসলি 20%-এর বেশি করে লোন বুক গ্রোথ করে যাচ্ছে, একদম ননস্টপ। কিন্তু 2025-এ কি হয়েছিল? 2025-এ সমস্যা হয়েছিল মাইক্রো ফিন্যান্স। যত কোম্পানি আছে দেখুন, মাইক্রো ফিন্যান্সের কোম্পানি, ক্রেডিট অ্যাক্সিস গ্রামীণ ব্যাংক, আরমান ফিনান্সিয়াল, এছাড়া যত স্মল ফিন্যান্স ব্যাংক রয়েছে, মাইক্রো ফিন্যান্সের ব্যাংকগুলো যেগুলো উজ্জীবন স্মল ফিন্যান্স, উৎকর্ষ স্মল ফিন্যান্স, প্রত্যেকে স্ট্রাগল করেছে, প্রত্যেকের প্রফিট চলে গেছে, সব মানে অনেকে তো পুরো লসে রান করেছে, প্রত্যেকের অ্যাসেট কোয়ালিটি খারাপ হয়েছে, আরওই কমে গেছে। আইডিএফসি ফার্স্ট ব্যাংকের মোটামুটি এদের লোন বুকের 5-6% ছিল হচ্ছে মাইক্রো ফিন্যান্স। এই মাইক্রো ফিন্যান্সের প্রবলেম হওয়াতে আইডিএফসি ফার্স্ট ব্যাংকের পুরো প্রফিট দেখবেন 2025-এ অর্ধেক হয়ে গেছে। কেন কি? এদের মাইক্রো ফিন্যান্স এনপিএ বেড়ে গেছিল, কালেকশন এফিসিয়েন্সি কমে গেছিল, অ্যাসেট কোয়ালিটি খারাপ হয়ে গেছিল, তারপরে ক্রেডিট কস্ট বেড়ে গেছিল, সবকিছু রেশিওদের খারাপ হয়ে গেছিল। তারপরে কি হয়েছিল এদের দেখবেন যে পুরো প্রফিট দেখবেন 2025-এ এটা অর্ধেক হয়ে গেছিল, আধা তারও কম হয়ে গেছিল। তাহলে দেখুন, যদি আপনি 2025-এর মাইক্রো ফিন্যান্সের প্রবলেমটা বাদ দেন, সেটা বাদ দিয়ে কিন্তু আইডিএফসি ফার্স্ট ব্যাংক লাস্ট 3-4 বছর থেকে কিন্তু কন্টিনিউয়াসলি দেখবেন 20%-এর উপরে কিন্তু লোন বুক গ্রোথ করে যাচ্ছে উইথ ভেরি গুড অ্যাসেট কোয়ালিটি। এটা কিন্তু মোটামুটি লাস্ট 4-5 বছর যদি আপনি হিস্ট্রি দেখেন, সবসময় দেখবেন গ্রস এনপিএ 2-এর নিচে, নেট এনপিএ 1-এর নিচে, অলওয়েজ মেনটেন করে গেছে। শুধুমাত্র গতবার 2025 ফিনান্সিয়াল ইয়ারে কি হয়েছে, মাইক্রো ফিন্যান্সের প্রবলেমের জন্য এদের কিন্তু পুরো মানে অ্যাসেট কোয়ালিটি বলুন, গ্রস এনপিএ বলুন, নেট এনপিএ বলুন, কস্ট অফ ফান্ড বলুন, সব কিছু বেড়ে গিয়েছে। যার জন্য কি হয়েছিল, আইডিএফসি ফার্স্ট ব্যাংকের প্রফিট আলাদা হয়ে গেছিল। নাহলে দেখুন আইডিএফসি ব্যাংকের শেয়ার, আইডিএফসি ফার্স্ট ব্যাংকের শেয়ার প্রায় 30-40 টাকা থেকে 100 টাকা হয়ে গেছিল। গত বছর এই মাইক্রো ফিন্যান্সের প্রবলেমের জন্য আইডিএফসি ফার্স্ট ব্যাংকের শেয়ারের প্রাইস প্রায় 100 টাকা থেকে 50 টাকা চলে এসেছে, 50 থেকে 60 টাকা চলে এসেছে। এবার আমরা দেখবো আইডিএফসি ফার্স্ট ব্যাংক Q2-তে কিরকম রেজাল্ট করছে এবং কোম্পানি কনকলে কিরকম গাইডেন্স দিচ্ছে, মানে ফিউচার আউটলুকটা কিরকম লাগছে। Q2-তে আইডিএফসি ফার্স্ট ব্যাংক লোন বুক গ্রোথ করেছে 20%, আর প্রফিট গ্রোথ, প্যাট গ্রোথ করতে মানে মোটামুটি 80%-এর কাছাকাছি, 76%। দুর্দান্ত রেজাল্ট করেছে। মানে এই রেজাল্টের ভিতরের আসল ব্যাপারটা শুধু নাম্বার দেখলে হবে না, নাম্বার দেখে কিন্তু আপনি যে বুঝতে পারবেন না, আসল জিনিসটা বুঝতে হবে এটা কেন হলো। কারণটা হচ্ছে এদের মাইক্রো ফিন্যান্সে যে 2025-এ যে প্রবলেম হয়েছিল, যার জন্য ওদের অ্যাসেট কোয়ালিটি খারাপ হয়ে গেছিল, মানে লোনের কিস্তি প্রচুর ডিউ পড়ে গেছিল। তার ফলে কি হয়েছে, কোম্পানিকে প্রচুর টাকা প্রভিশন করতে ছিল 2025-এ। প্রভিশন বলতে টাকাটা এক্সপেন্সে দেখাতে হয়েছিল, লস হয়ে গেছিল। ওখান থেকে কিন্তু কোম্পানি Q1 থেকে ধীরে ধীরে কামব্যাক করা শুরু করেছে। Q2-তে সেখন কি বলছে কোম্পানি, যে মাইক্রো ফিন্যান্সের প্রবলেমটা কিন্তু অনেকটা সলভ হয়ে গেছে, এখন মাইক্রো ফিন্যান্সের বাকিগুলো ডিউগুলো পেমেন্ট আসছে, মাইক্রো ফিন্যান্স এখন বেটার জায়গা চলেছে। শুধু আইডিএফসি ফার্স্ট ব্যাংক না, প্রতিটা কোম্পানি যাদের মাইক্রো ফিন্যান্স সেক্টরে লোনের ডিভিশন আছে আর কি, সমস্ত ব্যাংক প্লাস এনবিএফসি কোম্পানিগুলো যারা মাইক্রো ফিন্যান্স লেন্ডিং করে, ক্রেডিট অ্যাক্সিস গ্রামীণ, তারপর আরমান ফিনান্সিয়াল, প্রত্যেকের কনকলে দেখবেন একই কথা বলছে কিন্তু, যে মাইক্রো ফিন্যান্স সেক্টর কিন্তু কামব্যাক করছে, মানে খারাপ সময়টা পার হয়ে গেছে, এখন ধীরে ধীরে মাইক্রো ফিন্যান্স সেক্টরে কি একটা ভালো সময় চলে এসছে। তার কারণটা কি? কারণ এবারে মনসুনটা ভালো গেছে, বৃষ্টিটা ভালো হয়েছে, যার ফলে কি হবে, এগ্রিকালচারটা ভালো হবে। আর মাইক্রো ফিন্যান্স মানে কি, ক্ষুদ্র লোনগুলো, যে এটা তো মোটামুটি একটা আনসিকিউরড লোন। এই লোনটা কাদের দেওয়া হয়? একদম গ্রামের গরিব চাষি এদের দেওয়া হয়। যেহেতু আর ফসল ভালো হয়েছে, এবার কি হবে দেখবেন মাইক্রো ফিন্যান্সের মধ্যে একটা গ্রোথ চলে আসবে। আইডিএফসি ফার্স্ট ব্যাংকের কনগুলো সেই কথাই বলেছে এরা, যে মাইক্রো ফিন্যান্স সেক্টরটাও ধীরে ধীরে কামব্যাক করছে, মানে আগের প্রবলেমগুলো নেই, নতুন করে কিছু প্রবলেম হচ্ছে না, প্লাস পুরোনো যে ডিউগুলো ধীরে ধীরে কালেকশন হচ্ছে। আর প্লাস আইডিএফসি ফার্স্ট ব্যাংক অলরেডি
এদের যে লোন বুকের মোটামুটি 6% মতো ছিল মাইক্রো ফাইন্যান্স ডিভিশনটা, এরা 6% থেকে কমিয়ে প্রায় 3% করে দিয়েছে। মানে ম্যানেজমেন্ট আর বড় রিস্ক নিতে চায় না মাইক্রো ফাইন্যান্স নিয়ে। কারণটা হচ্ছে দেখুন, আইডিএফসি ফার্স্ট ব্যাংকের যে বাকি সমস্ত লোন ডিভিশন ছিল, এসএমই লোন, এমএসএমই লোন, কর্পোরেট লোন, বিজনেস লোন, তারপরে মর্টগেজ লোন যেরকম হাউজিং লোন, সমস্ত লোনে কিন্তু এতে কোনো লোন বুকে কোনো সমস্যা ছিল না। প্রত্যেক সেক্টর দুর্দান্ত গ্রোথ করেছিল এবং কারো অ্যাসেট কোয়ালিটি মানে গ্রস এনপিএ, নেট এনপিএ নিয়ে কোনো সমস্যা ছিল না। এদের সবসময় দেখবেন অ্যাসেট কোয়ালিটি কিন্তু সুপার থাকে। মোটামুটি দেখবেন এদের নেট এনপিএ 2-এর নিচে, সরি গ্রস এনপিএ 2-এর নিচে থাকে, নেট এনপিএ দেখবেন 1-এর নিচেই থাকে, 0.7 বা 0.8, 0.6 এই রেঞ্জে সবসময় থাকে, মানে স্টেবল থাকে। একমাত্র মাইক্রো ফাইন্যান্সের প্রবলেমের জন্য গত বছরে তাদের অ্যাসেট কোয়ালিটিটা এত খারাপ হয়েছিল। এটা একটা এই জন্য ম্যানেজমেন্ট কি ডিসিশন নিয়েছে যে মাইক্রো ফাইন্যান্সের বুকটা এরা কমিয়ে নেবে। আগে 6% ছিল লোন বুকের, এটাকে কমিয়ে অলরেডি 3% করে দিয়েছে। আর মাইক্রো ফাইন্যান্স বন্ধ করলেও সমস্যা, কারণ মাইক্রো ফাইন্যান্সে সব থেকে ইল বেশি লাগে, ইলটা বেশি পাওয়া যায়, ইন্টারেস্ট বেশি থাকে। কারণ আপনি যদি এমনি মর্টগেজ লোন দেন, হাউজিং লোন, এই ধরনের লোনে কি হয় 12%, 11%, 10% এরকম ইন্টারেস্ট চার্জ করে। কিন্তু মাইক্রো ফাইন্যান্সে কি হয় 20%, 22%, 23%, 24% ইন্টারেস্ট ইনকাম করা যায়। তবে ওখানে প্রফিটটা অনেক বেশি হয়। যদি কোম্পানিকে মাইক্রো ফাইন্যান্স ডিভিশনটা পুরোপুরি বন্ধ করতে চাবে না, তাহলে ওখানে মার্জিনটা বেশি, ইনকামটা বেশি, আবার রিস্কও বেশি। এই জন্য কোম্পানি কি করেছে, আইডিএফসি ফার্স্ট ব্যাংক মাইক্রো ফাইন্যান্স ডিভিশনটাকে 6% থেকে কমিয়ে 3% করে দিয়েছে। এবার আপনি যদি Q2 রেজাল্টটা পুরোপুরি আইডিএফসি ফার্স্ট ব্যাংকের দেখেন, তাহলে দেখবেন এদের যে গ্রস এনপিএ, যেটা গতবার Q2 ছিল 1.92, এবার এটা কমে হয়ে কত হয়েছে 1.86। আর নেট এনপে তো বড় ভালোই থাকে, এবছর 0.52 এদের এই রেঞ্জে নেট এনপে থাকে, 0.5, 0.6 এই রেঞ্জে কিন্তু সবসময় নেট এনপিটা থাকে। সব থেকে বড় ডিপোজিট গ্রোথ, এবছর Q2-তে যে ডিপোজিট গ্রোথ হয়েছে 23%, ফ্যান্টাস্টিক ডিপোজিট গ্রোথ হয়েছে ব্যাংকে। তার থেকে বড় হচ্ছে কাঁসা ডিপোজিট, কাঁসা ডিপোজিট বেড়েছে কত 27%। যত কাঁসা ডিপোজিট বাড়বে সবসময় মনে রাখবেন ব্যাংকের কিন্তু কস্টটা কমে যায়, বড়োয়িং কস্ট মানে ক্রেডিট কস্টও কমবে, কস্ট অফ ফান্ডও কমবে। কাঁসা ডিপোজিট মানে কি, কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্টের ডিপোজিট। মানে আপনার যদি 100 টাকা টোটাল ব্যাংকে ডিপোজিট হয়, তার মধ্যে যত বেশি কাঁসা ডিপোজিট হবে, কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্টে কাস্টমার যত বেশি পাবেন, তত আপনাকে ইন্টারেস্ট কম দিতে হচ্ছে। আর টার্ম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিটে ইন্টারেস্টটা বেশি দিতে লাগে। ব্যাংকের কি হবে, ব্যাংকের টোটাল ডিপোজিটে যত কাঁসাটা বাড়তে থাকবে আর টার্ম ডিপোজিট, ফিক্সড ডিপোজিটটা কমতে থাকবে, তত ব্যাংকের কি হবে, কাস্টমারকে ইন্টারেস্টটা কম দিতে লাগবে। তাহলে ব্যাংকের খরচাটা কমে যাচ্ছে, বড়োয়িং কস্টটা কমে যাচ্ছে। তত ব্যাংক যখন কাস্টমারকে লোন দিবে, তখন ব্যাংকের কি হবে, মার্জিনটা বেশি হবে। কখন বেশি হবে, যখন ওদের কাঁসা ডিপোজিটটা বাড়বে। আর টার্ম ডিপোজিট যত বাড়বে তত ব্যাংকের লস, কিন্তু কারণ ব্যাংকের টার্ম ডিপোজিটে কি হয়, ফিক্সড ডিপোজিটে ব্যাংকে কাস্টমারকে বেশি ইন্টারেস্ট দিতে লাগে, ওদের ব্যাংকে লস হয়ে যায়। তাহলে মানে একটা ব্যাংকের গ্রোথ কখন হবে, ব্যাংকের খরচা কখন কমবে, যখন ব্যাংকের কাঁসা ডিপোজিটটা বাড়তে থাকবে আর টার্ম ডিপোজিটের পার্সেন্টেজটা কমতে থাকবে। আইডিএফসি ফার্স্ট ব্যাংক কিন্তু এই কাজটা দুর্দান্ত করছে লাস্ট 4 বছর থেকে। দেখুন এদের আগে কত ছিল, 25% ছিল কাঁসা ডিপোজিট, মোট ডিপোজিটের আগে ছিল 25%, তারপর হলো 30%, 35%, এখন দেখুন এদের মোট ডিপোজিটের প্রায় 50% হয়ে গেছে কাঁসা ডিপোজিট। নর্মালি একটা ভালো ব্যাংকের 45%, 40% এই রেঞ্জেরই থাকে, কিন্তু এইচডিএফসি ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া মোটামুটি 50%-এর মধ্যে থাকে। কিন্তু আইডিএফসি ফার্স্ট ব্যাংকে দেখুন অলরেডি এদের এখন কাঁসা ডিপোজিট 50%, তার মানে এরা কিন্তু পুরো কস্টটা কন্ট্রোল করতে পারবে, এরা মানে বড়োয়িং কস্টটা কমে যাবে। বুঝা গেল, মানে আপনার ব্যাংকে যত ফিক্সড ডিপোজিটের কাস্টমার থাকবে, তত আপনাকে কি কাস্টমারকে আপনাকে বেশি ইন্টারেস্ট দিতে হবে। আর যত কাঁসা ডিপোজিট বেশি দেবেন, কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট বেশি ইন্টারেস্ট দিতে হয় না। তো ওরা যত ব্যাংকে বাড়বে তত ব্যাংকের লাভ, ব্যাংকের খরচাটা তত কমবে। আইডিএফসি ফার্স্ট ব্যাংক কি হচ্ছে দেখুন, টোটাল ডিপোজিট গ্রোথ করছে 23%, কিন্তু কাঁসা ডিপোজিট করছে 27%। এটাতে কি হয়, ব্যাংকের কস্ট অফ ফান্ডটা কমে যাবে, খরচাটা কমে যাবে, ক্রেডিট কস্টটা কমবে। আর যে কস্ট, এবার কি যে কস্ট অফ ফান্ডস, ব্যাংকের কিন্তু কস্ট অফ ফান্ডসও কমে গেছে। গত বছর Q2 ছিল 6.56%, এবার কত হয়েছে 6.23%। দুর্দান্ত। নেট ইন্টারেস্ট মার্জিনটা একটু সমস্যা, গত বছর প্রায় 6-এর কাছাকাছি ছিল, এবছর কমে গেছে 5.59। নেট ইন্টারেস্ট মার্জিনটা কমার কারণটা হচ্ছে যেহেতু কোম্পানি কি করেছে, এখন ব্যাংক মাইক্রো ফিন্যান্সের ডিভিশনটা কমিয়ে দিয়েছে। আগে ছিল মাইক্রো ফিন্যান্সের ডিভিশন মোটামুটি 6% ছিল টোটাল লোন বুকের,
এখন করছে 3%। আর মাইক্রোফিন্যান্সের কি হয়, ইন্টারেস্টটা বেশি চার্জ করা যায়, প্রায় ডাবল চার্জ করা যায়। যেহেতু এদের মাইক্রোফিন্যান্স বুকটা কমে গেছে, ওই জন্য নেট ইন্টারেস্ট মার্জিনটাও কমে গেছে। কালেকশন এফিসিয়েন্সি সুপার এদের এখন 99.5%। গত বছর একটু কমে গিয়েছিল মাইক্রোফিন্যান্সের সমস্যার জন্য, আবার দেখুন কোম্পানি কামব্যাক করে নিয়েছে। 99.5% হচ্ছে এখন এদের কালেকশন এফিসিয়েন্সি। আর দেখুন মাইক্রোফিন্যান্স তাই দেখুন মাইক্রোফিন্যান্সে গত বছর কিন্তু প্রচুর বেড়ে গেছিল এনপিএ, গ্রস এনপিএ, নেট এনপিএ, এখন কিন্তু মোটামুটি অনেকটা কন্ট্রোলে চলে এসছে। মাইক্রোফিন্যান্স সেক্টরে দেখুন গত বছর কিউটুতে ছিল কালেকশন এফিসিয়েন্সি 98.5%-এর মতো, এবার কিউটুতে হয়েছে কালেকশন এফিসিয়েন্সি 99.1%। আর আরওএ হচ্ছে এখন কত আছে, মোটামুটি 0.5-এর মতো আছে। আর আরওইটা হচ্ছে আছে মোটামুটি 4-এর মতো। এই জায়গাটাতে না সিএসবি ব্যাংকটা একটু এগিয়ে আছে আইডিএফসি ফার্স্ট ব্যাংকের থেকে। এদের কিন্তু আরও বেশি, আইডিএফসি ফার্স্ট ব্যাংকের থেকে আরওইটাও বেশি। এবার দেখুন ম্যানেজমেন্ট কনকলে কি বলছে, মোটামুটি ইউটিউব যে রেজাল্ট, যে ডাটা একটা সুপার ডাটা আছে, ম্যানেজমেন্ট কনকল যেটা বলছে, ম্যানেজমেন্ট প্রথমে এই কথাটা বলছে, সেটা হচ্ছে ফার্স্ট এদের কথা হচ্ছে ক্রেডিট কস্ট। ক্রেডিট কস্ট ছিল এক বছরের কোয়ার্টার 2.3। ম্যানেজমেন্ট গাইডেন্স দিয়েছে নেক্সট Q3 Q4 এদের ক্রেডিট কস্টটা আরো বেটার হবে, কারণ অ্যাসেট কোয়ালিটি আরো বেটার হবে এদের। এমএসএমই লোন ওদের অ্যাসেট কোয়ালিটি দুর্ধর্ষ। মাইক্রোফিন্যান্সে ধীরে ধীরে কি হচ্ছে, মাইক্রোফিন্যান্সের কালেকশন এফিসিয়েন্সি বাড়ছে, পুরোনো কিস্তি যেগুলো ডিউ পুরো সেগুলো ধীরে ধীরে কালেকশন হচ্ছে। তার মানে কি নেট ইনভেট আরো কমে যাবে, গ্রস ইনভেট আরো বেটার জায়গা আসবে, তার মানে ক্রেডিট কস্টটা কমে যাবে। এই যে ম্যানেজমেন্ট কি গাইডেন্স দিয়েছে, এখন মোটামুটি 2.3% আছে ক্রেডিট কস্ট, এটা ধীরে ধীরে এই বছরের শেষে 2.1 আর 2-এর কাছাকাছি চলে যাবে আর কি। এটা দুর্দান্ত গাইডেন্স। আর গ্রস এনপিএ নেট এর মধ্যে বেটার আছেই। আর একটা জায়গা হচ্ছে নেট ইন্টারেস্ট মার্জিন। এখন আইডিএফসি ফার্স্ট ব্যাংকের নেট ইন্টারেস্ট মার্জিনের 5.6%। ম্যানেজমেন্ট যেটা বলছে Q3 Q4 আমাদের আরো বেটার নেট ইন্টারেস্ট মার্জিন হবে। নেট ইন্টারেস্ট মার্জিন হচ্ছে একটা ব্যাংক হয়তো 10% একটা ব্যাংক কাস্টমারকে লোন ফোন দিয়ে, কাস্টমারকে একটা ব্যাংক 4% অথবা এভারেজ একটা ব্যাংক কাসা ডিপোজিট অ্যাকাউন্টে বা টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট মিলিয়ে টোটাল 5% ইন্টারেস্ট দেয় কাস্টমার। আর যখন ব্যাংক কাস্টমারকে লোন দেয় এভারেজ 10% চার্জ করে, তাহলে ব্যাংকের নেট ইন্টারেস্ট মার্জিন কত হলো, 10-5%। এটাকে বলে নেট ইন্টারেস্ট মার্জিন। এখন আইডিএফসি ফার্স্ট ব্যাংকের নেট ইন্টারেস্ট মার্জিন হচ্ছে 5.6%। ম্যানেজমেন্টের গাইডেন্স হচ্ছে যে আমরা মোটামুটি এবছরের শেষে এই 5.59 থেকে মোটামুটি 5.8% পর্যন্ত হয়ে যেতে পারে। আর 2027 এটা বেড়ে 6% হয়ে যাবে। কারণটা কি, নেক্সট দুটো যে কোয়ার্টার Q3 Q4 ম্যানেজমেন্ট কেন বলছে যে নেট ইন্টারেস্ট মার্জিনটা বাড়বে, তার কারণটা হচ্ছে কিছুদিন আগে পরপর দুবার আরবিআই রেট কাট করলো। এবার আরবিআই রেট কাট করাতে কি হয়েছে, মোটামুটি 50 বেসিস পয়েন্ট রেট কাট হয়ে গেছে অলরেডি। ব্যাংকের থেকে সমস্যা, কাস্টমারকে সেটা সুবিধা দিতে লাগে, মানে 0.5% আপনাকে ইন্টারেস্ট কাট করতে হবে। কিন্তু ব্যাংকের তো আগেই লোন নেওয়া আছে না, ব্যাংকের তো আগেই টাকা নেওয়া আছে, সেটার তো রেট কাট করতে পারছে না ব্যাংকের তো আগে বেশি ইন্টারেস্ট আরবিআইতে টাকা নেওয়া আছে। কি হবে এটা, এখন এটা সুবিধাটা বাজাবে Q3 Q4। এই সুবিধাটা ব্যাংক পাবে হচ্ছে Q3 Q4। এটা কি হবে, এই রেট কাটের সুবিধাটা কিন্তু ব্যাংক কাস্টমারকে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে। ব্যাংকের যে কমেন্টে সে টাকা পাঠিয়ে এটা তো এরা পাবে হচ্ছে Q3 Q4। Q3 Q4 কি অলরেডি তাহলে কি আছে 0.5% ফেসিলিটি পেয়ে যাবে। তাহলে কি হবে, এদের নেট ইন্টারেস্ট মার্জিনটা কিন্তু 0.5% বেড়ে যেতে পারে নেক্সট দুটো কোয়ার্টারের মধ্যে। এই জন্য ম্যানেজার বলছে Q3 Q4 এসে ব্যাংকের নেট ইন্টারেস্ট মার্জিনটা আরো বাড়বে। কেন, আরবিআই পরপর দুবার রেট কাট করেছে। ব্যাংক তো সঙ্গে সঙ্গে কাস্টমারকে পাসান করে দেয় এই সুবিধাটা, ব্যাংকের কি পেতে একটু দেরি হয়, 3 মাস 4 মাস 5 মাস লেগে যায়। সুতরাং Q3 Q4 ব্যাংকের কি হবে, নেট ইন্টারেস্ট মার্জিনটা আরো বাড়বে। আর ব্যাংকের লোন বুক গাইডেন্স নিয়ে যেটা বলেছে, লোন বুক গ্রোথ নিয়ে ব্যাংক বলেছে আগামী 3 বছর 4 বছর এদের 20 থেকে 25% লোন বুক গ্রোথ করতে কোনো সমস্যা হবে না। তার কারণটা কি হচ্ছে, কারণ আইডিএফসি ফার্স্ট ব্যাংকের মেন কাস্টমার টার্গেট হচ্ছে কি, এসএমই লোন, মানে বিজনেস লোন, ছোট ছোট বিজনেস লোন, এমএসএমই লোন, আর হচ্ছে কনজিউমার লোন। এবার জিএসটি কাট হওয়াতে কি হয়েছে, জিএসটি কাট করেছে গভর্নমেন্ট,
তারপরে হচ্ছে ট্যাক্স স্ল্যাব বাড়িয়ে দিয়েছে, আগে 5 লাখ পর্যন্ত ট্যাক্স ফ্রি ছিল, এখন 12 লাখ করে দিয়েছে। এটাতে কি হবে? এটা হওয়াতে কনজিউমার সেক্টর ধরুন গ্রোথ চলে এসছে, বিশাল গ্রোথ চলেছে কনজিউমার সেক্টরে। কনজিউমার সেক্টর বলুন, এমএসএমই সেক্টর বলুন, সমস্ত এফএমসিজি সেক্টর বলুন, সব সেক্টরে গ্রোথ চলে এসছে। এবার গ্রোথ চলে আসলে কি হবে? লোকে বাড়ি বানাবে, লোকে আর টিভি কিনবে, ফ্রিজ কিনবে, সব জিনিস কিনলে লোন নেবে। তাহলে কি এই জন্য আইডিএফসি ফার্স্ট ব্যাংক আমাদের যেহেতু এমএসএমই এসএমই সেকশন এবং কনজিউমার সেকশনটা বেশি আছে লোন বুকে, আমাদের গ্রোথটা বেশি হবে। এখন নর্মালি ইন্ডিয়াতে যদি এভারেজ ব্যাংকের আপনি ক্রেডিট গ্রোথ দেখেন মোটামুটি 10%। এইচডিএফসি ব্যাংক, কোটাক মহিন্দ্রা ব্যাংক, এসবিআই সব মিলে যদি আপনি এভারেজ ক্রেডিট গ্রোথ দেখেন ব্যাংকের লোন বুক গ্রোথ এভারেজ 10%। কিন্তু এসএমই সেকশন বা এমএসএমই লোন যারা ফিনান্সে কাজ করে এই সেক্টরের মধ্যে লোন বুক গ্রোথ কত হচ্ছে? এভারেজ 18 থেকে 20%। ওই জন্য ব্যাংক কি বলছে, আইডিএফসি ফার্স্ট ব্যাংক বলছে যে যদিও ব্যাংকের এভারেজ লোন বুক গ্রোথ 10%, আমাদের কিন্তু 20% লোন বুক গ্রোথ করতে নেক্সট 3 বছর 4 বছর কোনো অসুবিধা হবে না। আর ম্যানেজমেন্টের কনকল একদম ক্লিয়ার, পরিষ্কার, এত সুন্দর কনকল, দুর্দান্ত কনকল। গাইডেন্স পরিষ্কার বোঝা গেল যে তাহলে বলছে ব্যাংক কি বলছে আগামী Q3, Q4 এবং নেক্সট ইয়ার 2027-এ এদের লোন বুক গ্রোথ 20 থেকে 25% পর্যন্ত কোনো অসুবিধা হবে না। নেট ইন্টারেস্ট মার্জিন বেড়ে যাবে। নেট ইন্টারেস্ট মার্জিন বেড়ে গেলে কি হবে? ব্যাংকের অপারেটিং লেভারেজ পাবে, তাহলে নেট প্রফিট গ্রোথটা বেশি হবে। ক্রেডিট কস্ট কমে যাচ্ছে, কারণ ক্রেডিট কস্টটা কেন কমবে? ব্যাংকের সময় কাঁচা ডিপোজিট বেড়ে যাচ্ছে, যত কাঁচা ডিপোজিট বাড়বে, টার্ম ডিপোজিট কমবে, ব্যাংকের কস্ট অফ ফান্ড কমে যাবে। সেখান থেকে ব্যাংক কি হচ্ছে? অপারেটিং লেভারেজ পাবে। আর ব্যাংকের তো অ্যাসেট কোয়ালিটি বরাবরই ভালো, গ্রস এনপিএ 2-এর নিচে, নেট এনপিএ 0.5, আর প্লাস মাইক্রো ফিন্যান্সে যা সমস্যা ছিল সেই সমস্যাগুলো মিটে গেছে। মাইক্রো ফিন্যান্স সেক্টর ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে। ব্যাংকের কনকলে পরিষ্কার, একদম চিত্র খুব পরিষ্কার। আর প্লাস আইডিএফসি ফার্স্ট ব্যাংকের এখন প্রাইস টু বুক কত? 1.2। 1.2 আপনি কি পাচ্ছেন? একটা 20 থেকে 25% লোন বুক গ্রোথ ইঞ্জিন, সঙ্গে অপারেটিং লেভারেজ। এবছর তো 80% গ্রোথ করেছে, প্রফিট গ্রোথ বলছি আমি, মোটামুটি 80%, 75 থেকে 76%। আমি ধরলাম ওই 30%, 40%, 30 থেকে 40% ব্যাংক ইয়ারলি প্রফিট গ্রোথ করে, সঙ্গে 20 থেকে 25% লোন বুক গ্রোথ, আর প্রাইস টু বুক কত? মাত্র 1 থেকে 1.2। তার মানে কি যদি এর প্রাইস টু বুক বেড়ে 2.5 হয়ে যায়, তত শেয়ার দাম ডবল হয়ে যাবে 1 থেকে 1.5 বছরের মধ্যে। তার মধ্যে আইডিএফসি ফার্স্ট ব্যাংক খুব ভালো জায়গায় আছে। 20 থেকে 25% লোন বুক গ্রোথ, সঙ্গে অপারেটিং লেভারেজ, আর প্রাইস টু বুক একদম সস্তা, 1.2। আপনারা দেখতে পাবেন এই স্টকটা কিন্তু একটা মাল্টিব্যাগার রিটার্ন দেওয়ার স্কোপ আছে স্টকটার মধ্যে। নেক্সট 1 ইয়ার 2 ইয়ার্সের মধ্যে আমার মনে হয় আইডিএফসি ফার্স্ট ব্যাংক কিন্তু একটা মাল্টিব্যাগার রিটার্ন দিতে পারে। ব্যাংকের শুধু একটা কাজই করতে হবে, আরওএ আর আরওই, এই দুটো জিনিস বাড়াতে হবে, আর এদের জিনিস অটোমেটিক বেড়ে যাবে। লোন বুক গ্রোথ করবে, অ্যাসেট কোয়ালিটি ভালো থাকবে, অপারেটিং লেভারেজ পাবে, দেখবেন নেক্সট 1 থেকে 2 ইয়ার্সের মধ্যে ব্যাংকের আরওএ দুটোই বেড়ে যাবে। এই মুহূর্তে কিন্তু আইডিএফসি ফার্স্ট ব্যাংক একটা দুর্দান্ত ডিল হতে পারে। আপনারা স্টাডি করুন, এই স্টকটার মধ্যে কিন্তু একটা মাল্টিব্যাগার হওয়ার চান্স আছে। ব্যাংকিং সেক্টরে আমার দুটো স্টকই ভালো লাগে, সিএসবি ব্যাংক হচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক, কারণ দুজনেই কিন্তু 20% বেশি করে এরা লোন বুক গ্রোথ করে যাচ্ছে। বাকি সমস্ত ব্যাংক দেখুন, কোটাক মহিন্দ্রা, স্টেট ব্যাংক, এইচডিএফসি, আইসিআইসিআই, ইন্ডাসইন্ড ব্যাংক, কারণ আমি কিন্তু সবারই 10%, 8%, 9% গ্রোথ। তারপরে আইডিএফসি ব্যাংকটা ভালো করে স্টাডি করুন, কোনো রিকমেন্ডেশন নয়, কিন্তু স্টকটার মধ্যে প্রচুর স্কোপ আছে। কারণ 1.2 প্রাইস টু বুকে 20 থেকে 25% লোন বুক গ্রোথ, সঙ্গে অপারেটিং লেভারেজ, দেখুন আপনারা স্টাডি করুন। থ্যাংক ইউ।